সুনির্দিষ্ট পথরেখা এবং সরকারের তরফ থেকে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তার ব্যাখ্যা উপস্থাপিত না হওয়ায় আমরা জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকি। পরবর্তীতে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাবনা এবং সুপারিশ পেশ করেন। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আবারও আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসার জন্য আহ্বান জানালেও তার জন্য কোনো সুনির্দিষ্ট ফোরাম অবশিষ্ট ছিল না। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের মেয়াদকাল ততদিনে শেষ হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে ঘোষণা থাকলেও কোনো উদ্যোগ ছিল না এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার আলাপ আলোচনা বা বিগত সময়ে যে কথাবার্তাগুলো আমরা বলেছি তার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি আমরা জানিয়েছিলাম যে সরকার আসলে এই সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক দলের দিকে ঠেলে দিতে চায়। তারা আসলে নিজেদের জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ পালন না করে বরং নিজেরা একটা গাঁও সারা মনোভাবের মধ্য দিয়ে সংস্কারের কার্যক্রমকে ডিলে করার মতো একটা পরিস্থিতি সরকারের তরফ থেকে ছিল। এমন প্রেক্ষাপটে সরকার গতকাল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা জারি করেছেন। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয় আমরা অস্পষ্টতা খেয়াল করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদকে নিয়ে যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট হইতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন। কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। আমরা যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের পয়েন্টগুলোকে আলাদা আলাদা ভাবে এখানে দেখা হয়েছে। কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বিহীন জুলাই সনদের ডিরেক্ট যে ভাষ্য সেই অংশটি। যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান। তারা যদি মতপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকে তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে। অতএব গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। একই সাথে সেই প্রশ্নের মধ্যেই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই শব্দবন্ধ ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো তার সঠিক কোনো সংজ্ঞায়ন সেখানে নেই। আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, কিন্তু সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং ঐক্যমত্য কমিশন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই সনদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই, সেই জায়গাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে। এরপরে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে।
এবার যে উচ্চকক্ষ গঠিত হবে, অর্থাৎ সনদের অপহৃত পরের যে উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষে কারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে। কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না, কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগে তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা, সে বাধ্যবাধকতার কথাটি এই জুলাই সনদে উপকৃত থেকে গেছে। নারী প্রতিনিধি অন্তত যেন 10% উচ্চকক্ষে মনোনীত হন, সে বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ, সেই জায়গাটিতে উল্লেখ করা হয় নাই। একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোটের প্রশ্নের দিকে তাকাই, তখন এমন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলো মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। সংবিধানের আর্টিকেল 70 সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো গোটা থেকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থ বিল ব্যতি রেখে বাকি বিষয়গুলো, কিন্তু বিষয়টা এমন ভাবে সেখানে উল্লেখিত হলো যে এই আর্টিকেল 70 সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মতো করে করার এখতিয়ার রাখেন। একই ব্যক্তি একাধিক পদে থাকার বিধান, অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা, আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা, এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক ধরনের নোট অফ ডিসেন্ট রয়েছে। কিন্তু সেই নোট অফ ডিসেন্ট গুলোকেই প্রধান করে তোলা হয়েছে, যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে। যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন, তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত অনুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো, সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। এবং এই সংস্কারের যে পরতগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে।